ব্রাজিল যখন জিতে যায় তখন প্রতিপক্ষ হয়ে যায় খুব ছোট দল। আর একটা বিশেষ দল আছে, যেই দলটার বিপক্ষে যদি কোনো দল খেলতে নামে তাহলে হিসেব করা হয় যে বিশ্বকাপে কোনো দল ছোট নয়। এই ধরনের ভক্তদের মুখে একেবারে ঝামা ঘষা দিয়ে ব্রাজিল বোধহয় ছন্দে ফিরে আসলো। একটা দুর্দান্ত শুরু বলতে গেলে, কেন দুর্দান্ত শুরুর কথা বললাম, মরক্কোর বিপক্ষে যেই ধরনের ফুটবলটা ভক্তরা আশা করেছিল সেটা না পাওয়াতে অনেকের মনের মধ্যে একটা চাপা রাগ কাজ করছিল। ওই ক্ষোভটা নিয়ে হাইতির বিপক্ষে একটা ভালো ম্যাচ দেখার অপেক্ষায় একেবারে বলতে গেলে অধিকাংশই মানুষ কম বেশি রাত জেগেছেন। সকাল হয়েছে, সূর্য উঠেছে, একটা হলুদ সমারোহ বা একটা হলুদ সমুদ্র দেখার জন্য, একটা হলুদের আবহ দেখার জন্য যারা মোটামুটি সকালে উঠেছিল সেই মানুষদেরকে ব্রাজিল একটা দুর্দান্ত সকাল উপহার দিল। ভিনিসিয়াস জুনিয়র কথা দিয়েছিলেন, সেই কথাটা নিশ্চয়ই আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। আমি প্রয়োজনে 10 গুণ হয়ে ফিরে আসতে পারি বা আমি আরো 10 গুণ বেশি কিছু করতে পারি, কিন্তু তারা প্রস্তুত নয়। ভিনিসিয়াস জুনিয়রকে বিশ্বকাপে এসে সেই তার রূপটাকে দেখাতে চাচ্ছেন কিনা, যে কার্লো আনচিলত্তির অধীনে যে ভিনিসিয়াস দুর্দান্ত ফর্ম করেছিলেন সেই আনচিলত্তির আন্ডারেই কিনা বিশ্বকাপের আসরে ভিনিসিয়াস জুনিয়র যেইভাবে দুর্দান্ত পারফরমেন্স করে দেখাচ্ছেন সেটা আসলেই প্রত্যেকটা ব্রাজিলিয়ান ভক্তের কাছে একটা অন্যরকম প্রাপ্তি বলা চলে। ভিনিসিয়াস জুনিয়রকে মেইন ম্যান করাটা কার্লো আনচিলত্তির কি ভুল ছিল? মোটেও তা নয়। তিনি যে সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়রকে মেইন ম্যান করে, সেটা অবশ্যই একটা ভালো দিক বলতে পারেন। হাইতির বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটা নিয়ে অনেক কিছু আলোচনার আছে এবং সব যদি একসাথে করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একেবারে কি পয়েন্টগুলো বলি, তারপরে আরো আলোচনা আছে আপনাদের সাথে। প্রথমত, মিডফিল্ডের একটা সমন্বয় অনেক দিন পরে দেখা গেল। ক্যাসিমিরোর কাছ থেকে যে ধরনের পারফরমেন্স সবাই আশা করে, টিপিক্যাল ক্যাসিমিরো প্রতিপক্ষের অ্যাটাককে শেষ করে ফেলবেন এবং যখন তিনি নিজের কাছে বল রাখবেন, খেলাটাকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করে প্রতিপক্ষ যখন বল নিয়ে সামনের দিকে এগোতে যাবে তাদের সামনে এসে দেয়াল হয়ে দাঁড়াবেন এবং প্রতিপক্ষের স্ট্রাইকারদেরকে ডিস্ট্রয় করে দেবেন। সেই ক্যাসিমিরো ইজ ব্যাক। প্রথম ম্যাচে যার কাছে খুব বেশি একটা প্রত্যাশা থাকলেও অনেক কিছু দেখাতে পারেন নাই তিনি, শেষ দ্বিতীয় ম্যাচে এসে হাইতির বিপক্ষে ক্যাসিমিরো ঠিকঠাক ক্লিক করেছেন। ব্রুনো গিমারাইজের সাথে একটা পারফেক্ট মিশেল অবশেষে দেখা গেল। তবে এই জায়গায় একটা হিডেন ম্যান থেকে গেছে, সেই ব্যক্তিকে নিয়ে বোধহয় খুব বেশি আলোচনা এই মুহূর্তে নাও হতে পারে। সেই হিডেন ম্যানটাকে আমি যদি আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি সে উত্তরটা নিশ্চয়ই খুঁজে পেতে পারেন। আমি উত্তরটার জন্য অপেক্ষা করছি। এরপরে চলে আসেন ফরওয়ার্ড লাইনে ম্যাথুয়াস কুনহার ইনক্লুশন। কি করবেন তিনি? নাম্বার 9 কে হবেন ব্রাজিলের? এই প্রশ্নের উত্তরটা বোধহয় ম্যাথুয়াস কুনহা দিয়ে দিলেন। সেই ম্যানচেস্টার ইউনাইটেডে দুর্দান্ত ছুটে চলা, যখন প্রয়োজন সেন্টার ফরওয়ার্ড, যখন প্রয়োজন অ্যাটাকিং মিডফিল্ডার, যখন প্রয়োজন রাইট সাইড দিয়ে কাটব্যাক করে ভেতরে ঢুকে গিয়ে সুন্দর সুন্দর অ্যাসিস্ট, সেই ম্যাথুয়াস কুনহাকে বোধহয় অবশেষে দেখা গেল। মিডফিল্ড থেকে নিচে নেমে যখন প্রয়োজন মনে করেছেন ভিনিসিয়াস জুনিয়রকে জায়গা করে দিয়েছেন এবং সেই ভিনিসিয়াস জুনিয়র যখন জায়গা পান তখন তিনি কি করতে পারেন সেটা মোটামুটি সবাই বুঝতে পারলো। ম্যাথুয়াস কুনহা বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো স্টার্ট করবেন, এটা মোটামুটি ধরে নেওয়া যায়। দুঃখজনক ব্যাপার হলেও সত্য, রাফিনহার বিশ্বকাপটা কি খুব সম্ভবত শেষ হয়ে গেল? হ্যামস্ট্রিং ইনজুরির কথা মোটামুটি শোনা যাচ্ছে। যদি তাই হয় তাহলে বিশ্বকাপে রাফিনহাকে না পাওয়ার আক্ষেপটা বোধহয় থাকবে। একবার প্রথমে স্বপ্ন দেখলাম এস্তেভাওকে নিয়ে, তিনি চলে গেলেন, তারপরে রদ্রিগো আরো আগে গেলেন, এরপরে যুক্ত হলো রাফিনহা। রাইট ফরওয়ার্ডের এই জায়গাটাই কি আসলে দুঃখ থেকেই যাবে ব্রাজিলের? তবে যদি শেষ পর্যন্ত দুঃখের বার্তা হয় তাহলে খুব সম্ভবত এই জায়গায় অ্যান্টনিকে ডাকবেন কিনা, এটা একটা আমার ব্যক্তিগত চাওয়া থাকলো। গোলকিপিং পজিশনে অ্যালিসন বেকারের দুর্দান্ত কয়েকটা সেভ দেখা গেছে। এই অ্যালিসনকে বিশ্বকাপের শেষ পর্যন্ত ব্রাজিলের ব্রাজিলের মেন স্কোয়াডে থাকবে, এটা তো মোটামুটি বলা যায়। গ্যাব্রিয়েল মেঘালাস এবং মার্কুইনহোসের এই জুটিটা সত্যিকার অর্থে একটা আশা জাগা নেওয়ার মতন পারফরমেন্স দেখালো আবারও। তবে শেষ মুহূর্তে এসে মার্কুইনহোস কিছু কিছু জায়গায় মোটামুটি একটু স্লো ফুটবল খেলাতে একবার বিট হয়েছিলেন, তো ওই জায়গাটা খুবই দুঃখ লেগেছে। এবার একটা কমন প্রশ্ন করি, আপনার কাছে প্রথম হাফের খেলাটা খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে আপনি মনে হয় আকাশে ওড়া শুরু করে দিয়েছেন, কিন্তু সেকেন্ড হাফের খেলা দেখে খুব একটা ভালো লাগে না। এই যে একটা ভ্যাটকানি দিয়ে যে আপনার অবস্থাটা মোটামুটি আপনি চেঞ্জ করে ফেললেন, এই জায়গাটা আপনাকে একটু বোঝানোর আছে। ভাই,
ওরাও মানুষ, এটা ফুটবল, এটা ভিডিও গেম না যে আপনি একদম পুরো 90 মিনিট হাই ইন্টেন্সিটিতে খেলবেন। যথেষ্ট হয়েছে, 3টা গোল পেয়েছেন। এছাড়া আপনি যখন দেখেছেন যে আপনি মোটামুটি জয় অনেকটা নিশ্চিত এবং অন্যান্য দলগুলোর গোল ডিফারেন্সটা খুব বেশি নয়, বরং আপনি আরও ভালো জয় ডিজার্ভ করেছেন এবং ম্যাচটা ইজিলি জিততে পেরেছেন, সেখানে ইনজুরিতে জর্জরিত স্কোয়াড নিয়ে খুব বেশি রিস্ক না নিয়ে কার্লো আনচেলত্তি যে স্লো ফুটবল খেলেছেন, কন্ট্রোল চেয়েছেন, সেটাই তিনি সাকসেস হয়েছেন। কার্লো আনচেলত্তির এই প্ল্যানটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল যে আমার জয় নিশ্চিত হওয়া দরকার সবার আগে, মোটামুটি একটা বড় ব্যবধানও দরকার ছিল। একই সাথে আপনি যখন দেখবেন যে আপনার দলে ইনজুরি প্রবণতা রয়েছে, সেই সময় আপনি খুব বেশি প্রেসার নিয়ে খেলবেন না। অন্যান্য যারা সুযোগ পেয়েছে তাদেরও আজকের জন্য একটা ভালো দিন বলা চলে। দিন শেষে ব্রাজিলের কাছ থেকে যেই ধরনের পারফরমেন্স প্রত্যেকেই আশা করে, সেই ধরনের পারফরমেন্স দিয়ে ভক্তদেরকে হৃদয় জিতে নিল ব্রাজিল। একই সাথে বলতে হয়, শুরুতে যেটা বলেছিলাম, ব্রাজিলের পক্ষে আসলে সবাই হয়ে যায় ছোট দল, আর আপনাদের বিপক্ষে যখন আসে তখন হয়ে যায় বিশ্বকাপে ছোট দল বলতে কোনো কথা নাই। এই যে আপনারা রূপ বদলান, আপনাদের এই রূপ বদলানোর খাসলাতটা খুব দ্রুত শেষ করা উচিত এবং নিজেদের স্বকীয়তা বিল্ড আপের জন্য মানসিকতায় অনেকটা পরিবর্তন আনা উচিত বলে মনে করি। ব্রাজিলের খেলা দেখে কেমন দেখলেন, কেমন উপভোগ করলেন নিশ্চয়ই জানাবেন। এই খেলায় মেইন ম্যান কে ছিলেন? ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু একজন গোপন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি একটা দুর্দান্ত পারফরমেন্স করেছেন অন্যান্যদের পারফরমেন্সের আড়ালে, যিনি থেকে যাচ্ছেন, সেই ব্যক্তিটাকে জানার অপেক্ষা রইলাম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।